সপ্তম শ্রেণীর ছাত্রীরা সবাইকে স্বাগত আমাদের ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ইউরোপ মহাদেশের একটা নতুন অঞ্চল, যেটি হচ্ছে তার নাম হচ্ছে পোল্ডার ভূমি। হ্যাঁ, এই নামটা শুনে তোমরা হয়তো একটু সবাই হয়ে যাচ্ছ, অবাক হয়ে যাচ্ছ যে এরকম কীরকম নাম। এটা তো নামটা ঠিক ইংরেজি নাম, ইংলিশ নামও নেই, এটা বাংলাও নাম, সংস্কৃত না, এটা কীরকম? পোল্ডার কথাটা, পোল্ডার কথাটা হচ্ছে ডাচ ভাষায় সমুদ্র সমতল, নিচু সমুদ্র সমতল থেকে উদ্ধার করা, অগভীর সমুদ্র থেকে উদ্ধার করা নিচু সমতল ভূমি। সমুদ্রের ধারে যদি অগভীর সমুদ্র থাকে, সেই অগভীর সমুদ্র থেকে আমি যদি সেখানে ল্যান্ডটাকে, সমুদ্রের জলটাকে সরিয়ে আমি যদি পুনরুদ্ধার করে সেই জমিটাকে কাজে লাগাই, সেই সমতল জমিকে, নিচু জমিকে বলা হয় পোল্ডার ল্যান্ড বা পোল্ডার ভূমি। পোল্ডার কথাটা ডাচ ভাষা থেকে এসছে, কেননা এটা হচ্ছে কি ডাচদের দেশ। এইখানে দেখো ইউরোপের ম্যাপে এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে নেদারল্যান্ড, এই জায়গাটা একদম উত্তর সাগরের ধার দিয়ে এই জায়গাটা হচ্ছে নেদারল্যান্ড। এখানে হচ্ছে রাইন নদী, তোমরা পড়েছো ইউরোপের বড় নদী রাইন নদী, রাইন নদীর মোহনায় বা বদ্বীপ অঞ্চল। এখানে অনেক ছোট বড় হ্রদ আছে, হ্রদ আছে। এই সব এই জায়গাটাকে ডাচেরা কি করলো? পুনরুদ্ধার করলো। কেন শুধু পুনরুদ্ধার করলো? এর কারণ হচ্ছে ডাচেদের কি খুব ছোট্ট দেশ, কিন্তু তাদের জনসংখ্যা বাড়ছিল। তখন তারা কি ঠিক করলো যে ওদের তো জমি নেই, একদম জমি নেই, এই জমিগুলোকে তারা এই সমুদ্রের জমিটা, নিচু জমিকে যদি তারা কাজে লাগাতে পারে, তাহলে সেখানে সেই জমিটাকে তারা ব্যবহার করতে পারবে। সেই জন্য তারা একদম অনেক আগে থেকে, একাদশ শতাব্দী থেকেই দেখা যাচ্ছিল ওরা মাটির বাঁধ দিয়ে দিয়ে সমুদ্রের নিচু জায়গাটাকে কি করলো? একটু ব্যবহারযোগ্য করে দিল। কিন্তু মাটির বাঁধ তো বেশি দিন থাকবে না, সমুদ্রের ঢেউ সেটা ক্রমশ ভাঙতে শুরু করবে। তখন এরা 1920 খ্রিস্টাব্দে থেকে যখন সিমেন্টের আবিষ্কার হলো, তখন তারা এই কংক্রিট দিয়ে এই বাঁধগুলো তৈরি করল। আর 1950 খ্রিস্টাব্দে এদের সবচেয়ে বড় প্রকল্প জুইটার-জি প্রকল্প, এটি নামা হলো। এই যে দেখো এই ম্যাপটা, তাহলে এই যে পোল্ডার ভূমি, হ্যাঁ পোল্ডার ভূমি, এটার আগে নাম ছিল হল্যান্ড, এখন আমরা বলি, আমরা কি নেদারল্যান্ড বলি। একটা খুব সুন্দর প্রভাব আছে, এরা এতটাই জমি সমুদ্র থেকে পুনরুদ্ধার করেছিল যে একটা কথা আছে যে এখানে আমি লিখে দিচ্ছি, গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড
এটার এই পোল্ডার ভূমি। উত্তর সাগরের হাত দিয়ে দিয়ে সমস্ত পশ্চিম এবং উত্তর অঞ্চল হচ্ছে পোল্ডার ভূমি। তার মধ্যে এইখানে বৃহত্তম যে প্রকল্প হচ্ছে সুইডার্জি, সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে সুইডার্জি। এছাড়া আরো অনেক প্রকল্প আছে, আর প্রকল্প আছে যেমন হচ্ছে জিল্যান্ড, জিপে, ওদের বইগুলো আছে, জুইট প্লাস, আনা পাওলোনা, প্রিন্স আলেকজান্ডার, এগুলো অনেক একটু ছোট ছোট প্রকল্প। এরকম প্রায় 200টি প্রকল্প এখানে নামা হয়েছে। এবার দেখো যে এখানকার ভূ-প্রকৃতির কেমন, তাহলে আয়তন হচ্ছে সব মিলিয়ে 7683 2000 সালে। এখন এই অংশ এটা আয়তনটা আরো বেড়ে গেছে, কারণ প্রত্যেক দিনেই এরা কি করছে, এই নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে এবং নতুন নতুন পোল্ডার ভূমি তৈরি করছে যেখানে সম্ভব। আচ্ছা, এবার ভূপ্রকৃতি কেমন, প্রাকৃতিক পরিবেশটা কেমন, প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভূপ্রকৃতি কেমন, এটা খুবই নিচু জমি, সমুদ্রের একদম ধারে খুব নিচু জমি, 2 থেকে 3 মিটার সমুদ্র তল থেকে নিচু। তার মানে কি এই জমিটা সমুদ্রের অগভীর সমুদ্র ছিল, অর্থাৎ এখানে সমুদ্র তল থেকে 2 থেকে 3 মিটার নিচু, মানে এর সমুদ্র জল এখানে কি 2 থেকে 3 মিটার গভীর ছিল। তাহলে এই জমিটাকে কি পুনরুদ্ধার করতে হবে, একদম কি দিয়ে তৈরি, একদম পলি দিয়ে তৈরি, পলি কাদা মাটি ইত্যাদি দিয়ে তৈরি। তাহলে এখানে নেদারল্যান্ডে 3000-এরও বেশি ছোটখাটো ছোট ছোট প্রকল্প আছে, তার মধ্যে সুইডার্জি সবচেয়ে বড় প্রকল্প। এবার দেখো কিভাবে তৈরি করা হয়। এই যে আমরা ভূপ্রকৃতি এরকম, জলবায়ু কেমন, জলবায়ু হচ্ছে কি এখানে ব্রিটিশ নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু, যাকে বলা হয় ব্রিটিশ জলবায়ু, যেটা আমরা ইউরোপের জলবায়ু পড়েছি একদম আটলান্টিক সাগর ধরে, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু, শীতল, এখানে শীতল জলবায়ু। এখানে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে সারা বছর ধরে, বৃষ্টিপাত হচ্ছে, তারপরে গড় উত্তাপ হচ্ছে, সারা বছর ধরে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এর বার্ষিক বৃষ্টিপাত 70 সেন্টিমিটার, খুব বেশি নেই, তীব্র 100-200 সেন্টিমিটার নয়, 70 সেন্টিমিটার। আর গ্রীষ্মকালে হচ্ছে গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড গড় তাপমাত্রা, আর শীতকালে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে কি দেখা যায়, ওক, বার্চ ইত্যাদি বৃক্ষ দেখা যায়, অর্থাৎ নাতিশীতোষ্ণ পর্ণমোচী বৃক্ষ, সরলবর্গীয় বৃক্ষ এবং পর্ণমোচী মিশ্র অরণ্য আছে, আর তার সঙ্গে দেখা যাচ্ছে তৃণভূমি। কারণ যেহেতু সমুদ্র সমতলে এবং সমুদ্র জলে প্রায়শই এটা ভরে যেত, ফলে এখানে বড় বড় গাছ তেমন হয়নি, হয়েছে তৃণভূমি, হয়েছে সমুদ্রের ধারে তৃণভূমি, একটু দূরে এই ধরনের নাতিশীতোষ্ণ বনভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, বা তোমাদের খুব ইন্টারেস্ট লাগবে, যে কিভাবে এই পোল্ডার ভূমিটা তৈরি হলো। হ্যাঁ, এই পোল্ডার ভূমি তৈরির জন্য কতগুলো কি থাকে কন্ডিশন, কতগুলো পর্যায় আছে। কিরকম পর্যায়, প্রাথমিক পর্যায়, প্রাথমিক পর্যায়ে এই সমুদ্রের ধার দিয়ে কি হয়, চক্রবাত তৈরি হয়, সোজাসুজি না, একটু কার্ভ করে চক্র
দেখো, এই ছবিটা তোমাদের বইয়ের ছবিটা একটু কঠিন আছে, আমি এটা খুব সিম্পল ভাবে এই ছবিটা তোমাদের জন্য এঁকেছি। এই চক্রবাক হচ্ছে এটা কমপ্লিটেড বাঁধ। হ্যাঁ, এর দুটো এজ, এদিকে একটা, এর মাঝখান দিয়ে হচ্ছে চক্র খাল। তাহলে কমপ্লিটেড যে এতখানি বাঁধ হলো, এই বাঁধের মধ্যে একটা চক্র খাল থাকবে আর এই দুদিকটা উঁচু হয়ে থাকবে। তাহলে চক্র খালের দুদিকটা উঁচু এবং এইটি সম্পূর্ণ অংশটাকে বলা হয় চক্র বাঁধ। বোঝা গেছে? এবার এই চক্র বাঁধের উপরে এখানে উইন্ড মিল, আগে হল্যান্ডে এই সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে তারা কি করতো, পাম্প চালাতো। হ্যাঁ, তাহলে এই উইন্ড মিল, এখানে এটা উইন্ড মিলের প্রতীক। এখন অবশ্য উইন্ড মিল ব্যবহার হয় না, ওটা একটা রেলিক হিসেবে দেখা যায়। এখানে এখন ইলেকট্রিসিটি দিয়ে এখানে পাম্প চালানো হয়, পাম্প মেশিন হয়। এখানে কিছু প্রয়োজনীয় বসতি আছে বা এখানে এইটাকে মেনটেন করার জন্য গাছ লাগানো হয়েছে এবং কিছু প্রয়োজনীয় মানে কনস্ট্রাকশন তৈরি হয়েছে। এখানে কিন্তু পার্মানেন্ট কোনো সেটেলমেন্ট নেই যে একদম স্থায়ী বসতি স্থাপন করা হবে সেরকম। এইটা পরিচালনার জন্য কিছু অফিস ঘর ইত্যাদি লাগানো হয়েছে। তাহলে এখানে বাড়ি এবং গাছের একটা সাইন আছে, আর এখানটা হচ্ছে সেই পাম্প, যে মেশিনটা যেটা দিয়ে জল তোলা হবে সেইটি আছে। আর মাঝখানে হচ্ছে একটা গভীর চক্র খাল আছে। আর এই পাশটা হচ্ছে, এই দিকটা হচ্ছে কি গভীর সমুদ্র, এদিকটা গভীর সমুদ্র। আর এইখানটা হচ্ছে দেশের কি অভ্যন্তর ভাগ। তাহলে এইবার দেখো, এইখানে পোল্লারভূমি, এখানে এই চক্রবাত থেকে এই প্রথমে এখানে চক্রবাতটা দিয়ে দেওয়া হলো। কতগুলো এর পর্যায় আছে, এই পোল্লারভূমি তৈরির কতগুলো পর্যায় আছে পরপর। প্রথমে কি করা হলো, 1 নম্বর, একটা গভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে কংক্রিট অথবা ছোট হলে মাটির বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। তাহলে এই বাঁধ দিয়ে এটাকে ঘিরে ফেলা হলো, প্রাথমিক পর্যায়ে বাঁধ দিয়ে ঘিরে ফেলা হলো। এই বাঁধের মধ্যেই থাকে কি চক্র খাল। এই খালটা কেন কাটা হবে, এই খাল দিয়ে এই জলটা, উপরের জলটা এখানে যদি বাঁধ দিয়ে দাও তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটা জল জমে যাবে। এই জায়গাটা জল জমে গেলে এই জলটাকে কি করতে হবে, বের করতে হবে। তো এই জলটাকে বের করার জন্য এই চক্র খাল পাম্প করে এই জলটাকে চক্র খালের মধ্যে ফেলতে হবে। আর এই চক্র খালের সঙ্গে কি আরো দূরে গিয়ে একসঙ্গে গিয়ে সমুদ্রের একটা যোগ থাকে। এই চক্র খালটা অ্যাকচুয়ালি গিয়ে সমুদ্রে পড়েছে। তাহলে এইখানে চক্রখাল, এখানে যখন বাঁধ দেওয়া হলো, এখানে একটা অগভীর সমুদ্র একদম তৈরি হয়ে গেল। অগভীর সমুদ্র মানে অগভীর অংশ, নিচু ভূমি তৈরি হলো। এটা হলো প্রাথমিক পর্যায়ে, যে চক্র বাঁধ দিল, একটা অগভীর তৈরি একটা জিনিস, একটা অগভীর অংশ জলাভূমি তৈরি হলো। তারপরে কি হলো, যে এই জলাভূমি থেকে পাম্পের সাহায্যে জল কি করলো, যে এখানে দেখো পাম্পের সাহায্যে জল এখান থেকে কি চক্র খালের মধ্যে তুললো, চক্র খালের মধ্যে তুললো। হ্যাঁ, আর তার সঙ্গে সমুদ্রের থেকে আবার কাদা, মাটি ইত্যাদি, হ্যাঁ এগুলো, সরি, এটা সমুদ্র থেকে কাদা, মাটি ইত্যাদি গিয়ে এই সমুদ্র থেকে পাম্পের সাহায্যে এখানে ফেলা হলো। এটা পরের পর্যায়ে। তাহলে এখান থেকে গভীর সমুদ্রের থেকে যে তলদেশ থেকে মাটি, বালি, কাদা
জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে বালি কাদা জলে ভরাট করা হলো এবং এইভাবে তাকে কিছুদিন ফেলে রাখা হলো। হ্যাঁ, এবং তারপরে এই তৃতীয় পর্যায়ে এই বালি কাদা ইত্যাদি থিতিয়ে আস্তে আস্তে এর ওপরে পড়ে গেল আর জলটা ওপরে থাকলো। তখন এই জলটা কি হলো, পাম্পের সাহায্যে এই চক্র খালের মধ্যে দিয়ে সমুদ্রে ফেলা হলো। হ্যাঁ, তাহলে তৃতীয় পর্যায়ে পাম্পের মধ্যে দিয়ে সমুদ্রের খালের চক্র খালের মধ্যে দিয়ে পাম্পের সাহায্যে সমুদ্রে ফেলা হলো। তাহলে তখন এটা কি হলো, এই জায়গাটা মোটামুটি শুকনো হয়ে গেল। শুকনো হয়ে গেলে কিন্তু এতে চাষ করা যাবে না, কারণ তখনও কি এখানে নোনা জিনিস আছে, নুনের ভাগ, সমুদ্রের জল তো নোনা ভাগ আছে। 5-7 বছর একে ফেলে রাখা হলো। 5-7 বছর এখানে এরকম পড়ে থাকার পরে এখানে যেসব ফসলগুলো 5 থেকে 7 বছর যেসব ফসলগুলো নুন সহ্য করতে পারে, তাহলে তৃতীয় পর্যায়ে হচ্ছে জমি লবণমুক্ত করার জন্য 5 থেকে 7 বছর কি হলো, ফেলে রাখা হলো। তারপরে এখানে যেসব ফসল নুন সহ্য করতে পারে, লবণ সহ্য করতে পারে, সেই সব ফসলের চাষ করা হলো। কি ফসল? হে, ক্লোভার, বার্সিম, এগুলো সবই পশু খাদ্যের ফসল। হে, ক্লোভার, বার্সিম, আলফালফা, এইসব পশু খাদ্যগুলো চাষ করা হলো। সেটাও প্রায় 5 থেকে 7 বছর এটা চাষ করা হলো। করতে করতে আস্তে আস্তে এইসব ফসলগুলো জমিতে নুনের পরিমাণ কমিয়ে দিল। তারপরে এরপরে কি হলো, 5-7 বছর এইসব পশুখাদ্যের চাষ করার পরে এখানে যেসব ফসলগুলো অন্য সব শস্য যেমন বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ, ফুল, হ্যাঁ, টিউলিপ ইত্যাদি ফুল প্রভৃতি শস্যের চাষ হতে লাগলো। তাহলে এইভাবে দেখা যাচ্ছে কি যে 12 থেকে 15 বছর বাদে সমস্ত জমিটা আস্তে আস্তে অন্যান্য ফসল চাষের উপযুক্ত হয়ে উঠল। তাহলে এই স্টেজগুলো কি? প্রথমে চক্রবাত তৈরি করে ওখানে সমুদ্রের জলগুলো, এখানে যে জলগুলো অগভীর সমুদ্রের যে জলগুলো আটকে গেল, সেই জলগুলোকে পাম্প করে গভীর সমুদ্রে ফেলা হলো। আর তারপরে এখান থেকে গভীর সমুদ্র থেকে কি হলো, আবার বালি কাদা ইত্যাদি তাদের পাম্পের সাহায্যে এখানে ফেলে জায়গাটাকে ভরাট করা হলো। আর এখানে যে এক্সেস যে বাড়তি জলটা থাকলো সেটি আবার চক্রখালের সাহায্যে, পাম্পের সাহায্যে চক্রখালে ফেলা হলো এবং সেইটি বহু দূরে গিয়ে আবার সমুদ্রে ফেলা হলো। তাহলে সমুদ্র থেকে বালি কাদা দিয়ে এটাকে ভরাট করা হচ্ছে, এখানকার যে এক্সট্রা অতিরিক্ত জল সেটা আবার সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। এইভাবে 5-7 বছর থাকার পরে সেটা যখন আস্তে আস্তে থিতিয়ে যাচ্ছে, তখন সেটা নোনা জলের উপযুক্ত শস্যগুলো এখানে চাষ করা হচ্ছে। এইভাবে 12 থেকে 15 বছরে এই পোল্ডার ভূমি উপযুক্ত হয়ে উঠছে ফসল চাষের জন্য। তাহলে এই হচ্ছে পোল্ডার ভূমি তৈরির পদ্ধতি, কিভাবে পোল্ডার ভূমি তৈরি হয়। এখানে মাটিগুলো সাধারণত কি হবে, কাদা এবং বালি মাটি, আর এখানে একটু বেশিরভাগই তৃণভূমি আর শুধুমাত্র ওক, বার্চ, বীচ ইত্যাদি কিছু সংরক্ষিত বনভূমি আছে বা নতুন করে বনভূমি সৃজন করা হয়েছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে এই পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ আমরা জেনেছি,
এবার এখানে কি কি হয়, এটা আমরা কিভাবে ব্যবহার করি। মোটামুটি আমরা জানলাম যে এখানে কৃষি কিরকম হবে। কৃষি হবে হচ্ছে এখানে নতুন পোল্ট্রি ভূমি যেগুলো, সেখানে পশু খাদ্যের চাষ হবে। 1 নম্বর, নতুন পোল্ট্রি ভূমিতে, তোমাদের বইয়ে আছে, তুমি একটুখানি নোট করে নাও। নতুন পোল্ট্রি ভূমিতে হে, ক্লোভার, আলফালফা, বার্সিম প্রভৃতি পশু খাদ্যের চাষ হবে। পশু খাদ্যের চাষ হবে, তাহলে নিশ্চয়ই পশুপালনও করতে হবে, সেটা আমরা পরে আসছি। আচ্ছা, আর যেগুলো একটু পুরনো পোল্ট্রি ভূমি, সেখানে ওট, গম, ওট, রাই, আলু এসব ফসলের চাষ হবে। আর এখানকার এছাড়াও এখানে মিশ্র কৃষি দেখা যায়। মিশ্র কৃষি মানে হচ্ছে পশুপালন এবং কৃষিকার্য একই সঙ্গে হবে। বড় বড় পশু খামার থাকবে, তার পাশে পশু খাদ্যের উপযোগী সমস্ত জিনিস বা শস্য চাষ হবে। আর কি আছে এছাড়া, আরেকটু যেগুলো পুরনো পোল্ট্রি ভূমি, সেখানে কি হয়, বিভিন্ন ফুলের চাষ করা হয়। হল্যান্ডের টিউলিপ হচ্ছে বিখ্যাত, সমস্ত গোটা পৃথিবীতে হল্যান্ড টিউলিপ রপ্তানি করে। টিউলিপ এমন একটা ফুল যেটা অনেকদিন থাকে, একটা বিশেষ রাসায়নিক প্রক্রিয়া সেটাকে প্রিজার্ভ করে এরোপ্লেনের সাহায্যে বিভিন্ন দেশে পাঠানো হয় সারা পৃথিবীতে। তাহলে টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি এইসব ফুলের চাষ করা হয়, যার চাহিদা সারা পৃথিবীতে রয়েছে। আচ্ছা, এছাড়া আরেকটা কি করা হয়, গ্রিন হাউস তৈরি করা। এটা তোমাদের বইয়ে আছে, এটা বুঝতে তোমাদের হয়তো একটু অসুবিধা হবে বলে একটু এক্সপ্লেইন করছি। যেখানে একটু শীতল, মানে বেশি ঠান্ডা জায়গা বা যেখানে কম আলো, সেখানে গ্রিন হাউস বা কাঁচের ঘর করে বিভিন্ন সবজি এবং ফুলের চাষ করা হয়। এখন এই গ্রিন হাউসটা কি? গ্রিন হাউস বলতে বলা হয় কাঁচের, গ্রিন হাউস তৈরি হয় কাঁচের ঘরের সাহায্যে। তোমাদের বইয়ে দেখো কত পাতা, 134 পাতায় একটা গ্রিন হাউসের ছবি আছে। দেখো ওপরে পুরো কাঁচ এবং কাঁচের দুধারে কি মাটি ফেলে এখানে চাষ করা হয়েছে। কখনো টবের মধ্যেও চাষ করা হয়েছে, করে একদম সবুজ অনেক ফসল তৈরি করা হয়েছে। সাধারণত শাক সবজি ফুল যেগুলো একটু দামি জিনিস, সেগুলো গ্রিন হাউসে হয়। হে, ক্লোভার ইত্যাদি পশু খাদ্যের চাষ গ্রিন হাউসে হয় না, কারণ এটা গ্রিন হাউস করতে অনেক পয়সার দরকার, কারণ পুরোটা গাছের ঘর। এরকম কি হয়, কেন এটা হয়, এটা এখানটা কাঁচের ঘর, ওখানটা কাঁচ দেওয়া, আর এটা সব কাঁচ দেওয়া মোটামুটি। আর এই কাঁচের মধ্যে দিয়ে কি হয়, সূর্যের আলো একদম ভেতরে ঢুকে পড়ে। জানো তোমরা, কাঁচের মধ্যে দিয়ে সূর্যের আলো ঢুকে এই ঘরটা যেহেতু পুরোপুরি বন্ধ, তখন ফলে এই আলো ঢুকে ঘরটাকে গরম করে। তাহলে বাইরে যে উত্তাপ, বাইরে ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ, এই ঘরের মধ্যে কিন্তু 18 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ হবে। তাহলে খুব শীতল জলবায়ুতে বাইরে যেখানে ফসল হবে না, সেই ফসলগুলো ঘরের মধ্যে হতে পারে, কারণ কাঁচের মধ্যে দিয়ে সূর্যের কিরণ ঢোকে, কিন্তু এই সূর্যের কিরণ কাঁচের মধ্যে দিয়ে বেরোতে পারে না। তোমরা জানো এটা, যে এগুলো খুব ক্ষুদ্র তরঙ্গের, সূর্য থেকে যে আলোক তরঙ্গ আসে সেগুলো খুব ক্ষুদ্র, এগুলো শক্তিশালী, এগুলো এর মধ্যে দিয়ে ঢুকে যাবে, কিন্তু এর ভেতরের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু কাঁচের মধ্যে দিয়ে বাইরে যেতে পারে না। যে কারণে আমাদের শীতের দেশে কি হয়, সব জানলাগুলো কাঁচের তৈরি করা হয়, যাতে ওর মধ্যে দিয়ে সূর্য কিরণ আসবে কিন্তু যেতে পারবে না, ফলে এটা ঘরটা গরম থাকবে। ঠিক এই নীতিতেই এই আমাদের গ্রিন হাউসগুলো হয়েছে, এবং এগুলো কৃষি কাজের জন্য, কৃষি বিশেষত ফল ফুল ইত্যাদি বিভিন্ন সবজি এসব তৈরি করার জন্য এখানে গ্রিন হাউস ব্যবহার করেছে। এবং মাইলের পর মাইল রাস্তা দিয়ে যাও, দুপাশে এরকম গ্রিন হাউস
ফলেও এখানে কিন্তু সবজি চাষ করা হয়। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, আর কি শিল্প গড়ে উঠেছে, যে তাহলে কৃষি হয়ে গেল, তাহলে পশুপালন, এখানে তৃণভূমি আছে ফলে এবং পশু খাদ্য আছে। তৃণভূমি এবং পশু খাদ্য থাকলেই কি হয়ে যায়, পশু পালন করা যায়। জন্য এখানে বিস্তৃত অঞ্চলে অনেক ডেয়ারি ফার্ম গড়ে উঠেছে। এখানে পশু দুটো কারণে কাজে লাগে ইউরোপ মহাদেশে, একটা হচ্ছে দুগ্ধজাত দ্রব্য ডেয়ারি প্রোডাক্ট, আর একটা হচ্ছে মাংসের জন্য। তো হল্যান্ডের গরুরা মেইনলি এখানে ডেয়ারি শিল্পই গড়ে উঠেছে। এখানে এই দুধ থেকে মাখন, পনির, চিজ, গুঁড়ো দুধ এসব তৈরি হয় এবং খুব উচ্চ মানের বড় বড় সব হলস্টাইন গরু, জার্সি গরু এদের পালন করা হয়, যারা প্রচুর দুধ দেয়। আর এইসব গুঁড়ো দুধ বা এই সমস্ত দুগ্ধজাত দ্রব্য এত উৎকৃষ্ট হল্যান্ডে যে এটি সারা পৃথিবীতে এর বাজার আছে এবং পনির, চিজ, গুঁড়ো দুধ ইত্যাদি বিদেশের বাজারে রপ্তানি করা হয়। তাহলে এইগুলো সারা ইয়েতে পৃথিবীতে হল্যান্ডের চিজ এবং গুঁড়ো দুধের প্রচুর ডিমান্ড আছে। আর এর সঙ্গে সঙ্গে কি হয়, শূকর। শূকরটা কেন পালন হয়? শূকরের তো দুধ নেই, শূকর হচ্ছে মাংসের জন্য পালন করা হয়। শূকরের মাংস থেকে হ্যাম, বার্গার ইত্যাদি ইত্যাদি নানা রকমের জিনিস তৈরি করা হয়, সেই জন্য শূকর পালন করা হয়। আর মুরগির জন্য পোলট্রি ফার্মও করা হয়েছে। তাহলে এইসবের জন্য পশুপালনের উপর ভিত্তি করে এখানে ডেয়ারি শিল্প, পোলট্রি ফার্ম ইত্যাদি নানা রকম পশু প্রক্রিয়াকরণ শিল্প এগুলো গড়ে উঠেছে। তাহলে ডেয়ারি শিল্প কেন গড়ে উঠেছে বললাম, যে এখানে মিশ্র কৃষি ব্যবস্থা, প্রচুর পশু খাদ্যের যোগান আছে, জলবায়ুটা নাতিশীতোষ্ণ, যেখানে এরা পশুরা ভালোভাবে থাকতে পারে এবং উন্নত প্রযুক্তি। হল্যান্ডের সারা বিশ্বে এদের বাজার, তাদের প্রচুর মূলধন, উন্নত প্রযুক্তিতে ডেয়ারি শিল্প গড়ে উঠেছে এবং পরিবহন ব্যবস্থাও খুব ভালো। একটা থেকে ফার্ম থেকে বাজারে নিয়ে যেতে গেলে দুধ খুব পচনশীল, যদিও এখন রেফ্রিজারেশনের সাহায্যে এটা করা হয় বা যে পরিবহন করা হয় রেফ্রিজারেটেড অবস্থায়, এবং এই জন্য একটু সহজে নষ্ট হয় না। তবুও এর একটা সময় সীমা আছে যে এর মধ্যে দুধটাকে কি প্রক্রিয়াকরণ করতে হবে। পরিবহন ব্যবস্থা উন্নত বলে এটা খুব সহজেই করা যায়। আর এর জন্য রপ্তানির থেকে এরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে এবং তা দিয়ে এই শিল্পে এরা প্রচুর বিনিয়োগ করে। আচ্ছা, এছাড়া আর কি আছে, খনিজ তেল কিছু পাওয়া যায় এবং এই ব্রোনিং তেল এখানটায় পাওয়া যায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং এই অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়, সমুদ্রের ধারে খনিজ তেল পাওয়া যায়। এই খনিজ তেল এবং তেলের সাহায্যে এখানে পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এছাড়া এখানে বিশেষ কিছু উল্লেখযোগ্য খনিজ পাওয়া যায় না, কেবল এই প্রাকৃতিক গ্যাস এবং তেল এবং কিছু সামুদ্রিক লবণ উত্তোলিত হয়। আরেকটা কি, ডাচরা বহুদিন আগে থেকেই সমুদ্রে খুব পারদর্শী ছিল এবং জাহাজ নির্মাণ করতে পারত। ফলে বড় বড় জাহাজ নির্মাণ যে কারখানা সেগুলো এখানেই আমস্টারডাম, এইসব রটারডাম এইসব জায়গায় গড়ে উঠেছে। আর বস্ত্রবয়ন যেটা হয় সেগুলো হচ্ছে বিদেশ থেকে আমদানি করা কার্পাসের সাহায্যে। পশম অবশ্য এখানে যে পশু পালন করা হয় তার থেকে পশম পাওয়া যায়, সেখানেও একটা বস্ত্রবয়ন তৈরি হয়। এছাড়া বিভিন্ন বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি হয়। আর একটা কিসের জন্য হল্যান্ড বিখ্যাত, সেটা হচ্ছে হিরে কাটার জন্য। এই অঞ্চলের লোকেদের হিরে কাটার দক্ষতা খুব বেশি বলে এখানে হিরে কাটা এবং পালিশের জন্য আমস্টারডাম পৃথিবীর বিখ্যাত। তাহলে এই হচ্ছে মোটামুটি এদের আঞ্চলিক এর
বিবরণ। তবে আর একটা কথা বলে নিই যে এই চক্রক খালগুলো কিন্তু মাল পরিবহনে কাজে লাগে। এর মধ্যে দিয়েও এই চক্রখালগুলো এত বড় যে এর মধ্যে দিয়ে ছোট ছোট স্টিমার যেতে পারে। আর এখানে আমস্টারডামে আন্তর্জাতিক বাণিজ্য এবং সমুদ্র বন্দর আছে। এখানে আরেকটি জায়গা আছে যে হেগ বলে, এইরকম জায়গা হেগ, দি হেগে হচ্ছে কি আন্তর্জাতিক বিচারালয় আছে। আন্তর্জাতিক বিচারালয় মানে কোনো যেগুলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ঘটনা ঘটে সেই ঘটনাগুলো যে কোনো একটি দেশের মধ্যে না রেখে সেগুলো আন্তর্জাতিক বিচারালয়ে পাঠানো হয়। মানে একটা দেশ আর একটা দেশের সঙ্গে মামলা করলো, সেটা কোন দেশের কোর্ট করবে, তখন এই আন্তর্জাতিক বিচারালয়ে পাঠানো হয়। আর এখানে লোক সংখ্যা, যে হেগের লোক সংখ্যা 4,75,000 জন। আর এখানে এটি একটি বাণিজ্য কেন্দ্র বটে আমস্টারডাম, তো এখানকার রাজধানী। আর আন্তর্জাতিক বিমানবন্দর, এটা পেট্রো রাসায়নিক শিল্প এখানে গড়ে উঠেছে। শিল্পের থেকেও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি এবং পশুপালন। এবং এটি একটি পৃথিবীর মধ্যে এক্সাম্পল যে কিভাবে সমুদ্র তীরবর্তী নিম্নভূমিগুলোকে কাজে লাগানো হয়। এবং এই পোল্ডার ভূমি প্রথমে ডাচরা করলেও বর্তমানে জাপানের উপকূল অঞ্চলে এই পোল্ডার ভূমিও তৈরি হচ্ছে। এবং দেখা যাচ্ছে চায়নার সাংহাই অঞ্চলে, যেখানে প্রচণ্ড জমির চাহিদা এবং অর্থনৈতিক কার্যকলাপ খুব বেশি, সেখানেও সমুদ্রের ধারে এই পোল্ডার ভূমি তৈরি করা হচ্ছে। তাহলে এই টেকনোলজিটা প্রথম ডাচরা, নেদারল্যান্ডের লোকেরা, ডাচেরা এরা করেছিল, কিন্তু বর্তমানে এই টেকনোলজি এই প্রযুক্তি অন্যান্য দেশেও গৃহীত হয়েছে এবং সমুদ্রের উপকূল ভাগের অঞ্চলকে এইভাবে ওরা পুনরুদ্ধার করে কাজে লাগাচ্ছে। ঠিক আছে, তাহলে পোল্ডার ভূমি এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পড়ব লন্ডন বেসিন। এইটির সঙ্গে সঙ্গে তোমাদের মোটামুটি ইউরোপ মহাদেশের যে সিলেবাস সেটি ঠিক হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে পরের ক্লাসে লন্ডন বেসিনটি পড়ব। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।